প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসে ৬১তম লেকচারে আছি। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অধ্যায় ২ অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায়টা করছি। গত ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। এর আগের ক্লাসে আরেকটা স্থায়ী মূলধন পদ্ধতিতে অঙ্ক করেছিলাম। আজকে আমি বলেছিলাম তোমাদের নিশ্চয়তা বা প্রত্যাভূতি সংক্রান্ত অঙ্ক করাবো, সৃজনশীল ব্যবহারিক সমস্যার সমাধান, যেখানে একজন অংশীদার কর্তৃক বা যৌথভাবে কয়েকজন অংশীদার, দুইজন অংশীদার কর্তৃক অন্য একজন অংশীদারকে মুনাফার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয় এবং সেক্ষেত্রে নিশ্চয়তা প্রাপ্ত অংশীদার যখন তার মুনাফার ঘাটতি হয় তখন সেটা নিশ্চয়তা প্রদানকারী কিভাবে পূরণ করে সেটা আজকে আমরা অঙ্কের মাধ্যমে দেখব। তবে নিশ্চয়তা বা প্রত্যাভূতি বিষয়টা আসলে কি বা কিভাবে অঙ্কের ক্ষেত্রে সেটা সমাধান করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, সেটা আগে আমরা একটু ধারণা নিয়ে নিই। এখানে তোমরা তোমাদের বইয়ের টপিক নাম্বার, আমি গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম, টপিক নাম্বার 2.34 একটু বের করো। এখানে দেখো লেখা আছে, যখন কোনো অংশীদারকে নতুন করে কারবারে নিয়োগ দেওয়া হয়, একটা অংশীদারি কারবারে যদি আগে থেকে কিছু অংশীদার থাকে, সেখানে যদি নতুন করে কোনো অংশীদারকে নিয়োগ দেওয়া হয় বা ভর্তি করানো হয়, সেখানে সেই নতুন অংশীদারের বিশেষ কোনো অবদানের জন্য, যেমন সে অনেক বেশি মূলধন এনেছে অন্যান্য অংশীদারের চেয়ে, অথবা তার বিশেষ কোনো কাজে দক্ষতা আছে, সেটা পালনের জন্য কারবারের পক্ষ থেকে অনেক সময় মুনাফার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয়। একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা তাকে দেওয়া হবে, এই নিশ্চয়তাটা প্রদান করা হয়। এই নিশ্চয়তা অনেক সময় একজন অংশীদার কর্তৃক প্রদত্ত হতে পারে ওই নতুন অংশীদারকে, আবার অনেক সময় যৌথভাবেও অংশীদারগণ এই মুনাফার বিষয়ে বা মুনাফা প্রাপ্তির বিষয়ে ওই অংশীদারকে নিশ্চয়তা দিতে পারে। এটাকে বলা হচ্ছে একজন অংশীদার কর্তৃক অপর অংশীদারকে প্রদত্ত নিশ্চয়তা বা প্রত্যাভূতি। এই ক্ষেত্রে নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে আমাদের অঙ্কে সেটা কিভাবে প্রভাব ফেলবে। যে অংশীদার নিশ্চয়তা প্রাপ্ত হচ্ছে, যে সে কমপক্ষে এত টাকা পরিমাণ মুনাফা পাবে বা এর চেয়ে কম সে পাবে না। ধরা যাক যে কোনো অংশীদারকে নিশ্চয়তা দেয়া হলো, সে হিসাবকাল শেষে তার বেতন, কমিশন, ঋণের সুদ ইত্যাদি ইত্যাদি যত কিছু কারবার থেকে প্রাপ্য আছে সেটা ছাড়াও সে তার আনুপাতিক অংশে যে মুনাফা বন্টন করা হবে, সেই বন্টনকৃত মুনাফার মধ্যে কমপক্ষে হলেও যেমন 10,000 টাকা মুনাফা পাবে, এমন বলা থাকতে পারে, নিশ্চয়তা দিতে পারে কোনো অংশীদার একজন বা যৌথভাবে দুইজন অংশীদার এমনও দিতে পারে। তাহলে যদি দেখা যায় তার মুনাফা বন্টনের পর সে 10,000 টাকা মুনাফা পেল না, যেটা তাকে নিশ্চয়তা দেওয়া হলো, তখন যতটুকু কম পেয়েছে, 10,000 বা 10,000-এর বেশি পেলেও সমস্যা নেই। সে নিশ্চয়তা প্রাপ্তির যে পরিমাণটা আছে সেটার সমান বা তার বেশি পেলে সমস্যা নেই। কিন্তু নিশ্চয়তা প্রাপ্তির চেয়ে যদি কম পরিমাণ মুনাফা পায়, তখন সেই ক্ষেত্রে যে ব্যক্তি বা যে অংশীদার তাকে নিশ্চয়তা দিয়েছিলেন তার মুনাফা থেকে ওই ঘাটতিটুকু পূরণ করা হয়। অর্থাৎ 10,000-এর কম, মনে করো যে 8,000 টাকা মুনাফা হয়েছে, মুনাফা বন্টনের পর একদম লাস্টে লাভ লোকসান বন্টন হিসাব করার পর আনুপাতিক অংশে মুনাফা নির্ণয় করা হলো, বন্টন করা হলো। তারপরেও দেখা গেল যে নিশ্চয়তা পেয়েছে যে অংশীদার, যে সে 10,000 টাকা পর্যন্ত মুনাফা পাবে, কিন্তু ওই অংশীদার 10,000 টাকা পর্যন্ত পেল না, তার চেয়েও কম পেল, 8,000 টাকা পেল, ধরা হলো। এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তখন যে ব্যক্তি তাকে নিশ্চয়তা দিয়েছিল, যে অংশীদার তাকে নিশ্চয়তা দিয়েছিল, তাহলে 10,000 করার জন্য আরো 2,000 টাকা যে ঘাটতি হয়েছে তার, সেই ঘাটতিটুকু ওই নিশ্চয়তা প্রদানকারী অংশীদার পূরণ করবে তার মুনাফা থেকে। অর্থাৎ নিশ্চয়তা যে দিয়েছে তার মুনাফা থেকে তখন 2,000 টাকা কেটে এনে নিশ্চয়তা প্রাপ্ত অংশীদারের মুনাফার ঘাটতিটুকু পূরণ করা হবে, 10,000 বানানো হবে। এইরকম একজন অংশীদার যখন নিশ্চয়তা দেয়, তখন তার একার পক্ষে ঘাটতিটুকু বহন করতে হয়। নিশ্চয়তা প্রাপ্ত অংশীদারের ঘাটতি হলে সেটা বহন করতে হয়। আর যদি নিশ্চয়তার সমান সে মুনাফা পেয়ে যায় নিশ্চয়তা প্রাপ্ত অংশীদার, বা তারও বেশি পেয়ে যায়, সেক্ষেত্রে কোনো ঘাটতির সৃষ্টি হয় না এবং যে অংশীদার বা অংশীদারগণ নিশ্চয়তা দিয়েছিলেন তাদের মুনাফা থেকেও কোনো ঘাটতি পূরণের প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে যদি দুইজন অংশীদার একজন অংশীদারকে নিশ্চয়তা দেয়
যে আমরা দুইজন মিলে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি বছর শেষে এই এই বিষয় ছাড়াও, আপনার প্রাপ্য সকল বিষয় ছাড়াও কারবারের পক্ষ থেকে আপনি সর্বোচ্চ 15,000 টাকা মুনাফা, সর্বনিম্ন 15,000 টাকা পর্যন্ত মুনাফা পেতে পারেন, বা 15,000 টাকার কম হবে না আপনার মুনাফা, এর চেয়ে বেশি হতে পারে বা 15,000 টাকা হতে পারে, কিন্তু এর চেয়ে 15,000-এর কম হবে না, কম পক্ষে বা সর্বনিম্ন। ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে কম মুনাফা হবে আপনার 15,000, তার বেশিও হতে পারে। যদি দেখা যায় যে 15,000 টাকার কম তার মুনাফা হয়েছে নিশ্চয়তা প্রাপ্ত অংশীদারের, তখন সেই 15,000 টাকার কম, ধরা যাক যে সে 13,000 পেয়েছে, আরো 2,000 টাকা কম হইল মুনাফা, তার ঘাটতি হলো 2,000 টাকা, তখন সেই 2,000 টাকা কি করা হয়, যে অংশীদারগণ মিলে তাকে নিশ্চয়তা দিয়েছিল যে 15,000 টাকা কমপক্ষে আপনি পাবেন মুনাফা হিসাবে, তখন সেই 2,000 টাকা ঘাটতিটা নিশ্চয়তা প্রদানকারী দুইজন অংশীদার তাদের আনুপাতিক অংশে ওই ঘাটতিটুকু পূরণ করবে। অর্থাৎ তাদের মুনাফা থেকে তখন মুনাফা বন্টনের অনুপাত অনুযায়ী তারা সেই ঘাটতি যে 2,000, সেটা তারা ওই 2,000 টাকা ঘাটতি পূরণ করে 15,000 টাকা করে বানাবে। 15,000 টাকা বানিয়ে তারপর যে ব্যক্তিকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল বা যে অংশীদারকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল সেটা সে পূরণ করবে, তারা পূরণ করবে। ঠিক আছে, এরকম ভাবে অঙ্কের ক্ষেত্রে সেটা দেখানো হয়, এবং কিভাবে ক্যালকুলেশন করা হয় আজকে যখন একটা অঙ্ক করব আমি, সেটা আরো ক্লিয়ার হবে তোমাদের। এখানে বইয়ের যে উদাহরণগুলো গত ক্লাসে আমি তোমাদের দেখতে বলেছিলাম নিশ্চয়তা বা প্রত্যাভূতি সংক্রান্ত অঙ্ক, সেখানে তোমাদের আমি দেখতে বলেছিলাম 36 নাম্বার অঙ্কটা দেখতে বলেছিলাম, তারপর 38 নাম্বার অঙ্কটা দেখতে বলেছিলাম, 37ও আছে। এই অঙ্কগুলো তোমাদের আমি গত ক্লাসে দেখতে বলেছিলাম, যে নিশ্চয়তা বা প্রত্যাভূতি সংক্রান্ত অঙ্কগুলো। তাহলে যেটা আমি তোমাদের বিস্তারিতভাবে এখন বুঝিয়েছি, বইতে সংক্ষিপ্তভাবে লেখা আছে, সেটা আমি এক লাইন পড়ি বা একটু পড়ি, তাহলে আমার কথাগুলো তখন তোমাদের কাছে ক্লিয়ার হবে। 2.34 টপিকে বলা আছে, কোনো অংশীদারকে কারবারে ভর্তি করার সময় তার বিশেষ অবদানের জন্য, যেমন বড় অঙ্কের মূলধন আনয়ন বা বিশেষ কোনো কাজে বিশেষ দক্ষতা আছে ইত্যাদি কারণে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা দেয়ার নিশ্চয়তা প্রদান করা হয়। অর্থাৎ কারবার থেকে এরকম নিশ্চয়তা দেয়া হয় যে তার এই কাজে দক্ষতা বেশি বা সে বেশি মূলধন এনেছে, তাহলে আপনার মুনাফা কমপক্ষে আপনি এত টাকা পাবেন, তার বেশিও পেতে পারেন। এরূপ নিশ্চয়তা কোনো অংশীদার এককভাবে প্রদান করতে পারে বা অন্যান্য অংশীদারগণ যৌথভাবে প্রদান করতে পারেন। অর্থাৎ এরকম নিশ্চয়তা যখন একজন অংশীদার, নতুন অংশীদারকে কারবারে নিয়োগ দেওয়া হয়, এরকম নিশ্চয়তা একজন অংশীদার দিতে পারে তাকে, অথবা একাধিক অংশীদার মিলে যৌথভাবেও তাকে এই মুনাফার বিষয়ে নিশ্চয়তা দিতে পারে। উল্লেখ্য, কারবারের পক্ষ হতে নিশ্চয়তা দেয়া বোঝাতে অন্যান্য অংশীদারগণ কর্তৃক যৌথভাবে নিশ্চয়তা প্রদানকেই নির্দেশ করে। কোনো অংশীদার এককভাবে নিশ্চয়তা প্রদান করতে পারে, আবার যৌথভাবেও নিশ্চয়তা প্রদান করতে পারে। যদি বলা হয় কারবারের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে, যে এই অংশীদার, নাম দিয়ে বলা থাকতে পারে এই অংশীদার কমপক্ষে এত টাকা মুনাফা পাবেন, বন্টনযোগ্য মুনাফা যেটা হবে সেখানে তার কমপক্ষে এত টাকা মুনাফা থাকতে হবে, তাহলে কারবারের পক্ষ থেকে যখন নিশ্চয়তা দেওয়া হয় সেটা বুঝতে হবে যে অংশীদারগণ মিলে নিশ্চয়তা দিচ্ছে যৌথভাবে। এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে ক আর খ, যেটা আমি এতক্ষণ বলেছি। যদি একজন অংশীদার নিশ্চয়তা প্রদান করে, এক্ষেত্রে যদি নিশ্চয়তা প্রাপ্ত অংশীদারের ঘাটতি হয় মুনাফায়, তখন ওই নিশ্চয়তা প্রদানকারীর মুনাফা থেকে ঘাটতিটুকু পূরণ করা হয়, সম্পূর্ণ ঘাটতিটুকু, অর্থাৎ যত টাকা কম পড়ে ততটুকু নিশ্চয়তা প্রদানকারীর মুনাফা থেকে নিয়ে আসা হয়। আর যদি যৌথভাবে নিশ্চয়তা দেওয়া হয়, তখন যতটুকু ঘাটতি হয়, নিশ্চয়তা প্রাপ্ত অংশীদারের মুনাফায় যতটুকু ঘাটতি হয়, সেটা তখন যৌথভাবে যারা নিশ্চয়তা দেয় তাদের মুনাফা বন্টনের অনুপাতে ঘাটতিটুকু পূরণ করা হয়। নিশ্চয়তা প্রাপ্ত অংশীদারের ঘাটতিটুকু ওই নিশ্চয়তা প্রদানকারীদের মুনাফা থেকে নিয়ে এসে আনুপাতিক হারে পূরণ করা হয়। ঠিক আছে, আজকে আমি তোমাদের জন্য এই নিশ্চয়তা বা প্রত্যাভূতি, এটা হচ্ছে নিশ্চয়তার আরেকটা নাম, হিসাব বিজ্ঞানের ভাষায় প্রত্যাভূতি বলা হয়। নিশ্চয়তা বা প্রত্যাভূতি সংক্রান্ত যে অঙ্কটা তোমাদের জন্য আমি চুজ করেছি, সেটা হচ্ছে তোমাদের 2020 সংস্করণ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বই। ঠিক আছে, 2020 সংস্করণের 241 পৃষ্ঠায় 38 নম্বর অঙ্কটা আজকে আমরা করব, যেখানে দেখা যায় যে দুইজন অংশীদার মিলে একজন অংশীদারকে মুনাফার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। ঠিক আছে, 38 নম্বর অঙ্কটা তোমরা বের করো। সেখানে লেখা, একাধিক অংশীদার কর্তৃক একজন অংশীদারকে প্রদত্ত নিশ্চয়তা সংক্রান্ত।
একজন অংশীদার যদি আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দেয়, সেক্ষেত্রে ঘাটতি পূরণে কোনো ঝামেলা হয় না। তখন একজনের কাছ থেকেই শুধুমাত্র ঘাটতিটুকু নিয়ে এসে পূরণ করা হয়, সেখানে কোনো আনুপাতিক অংশের প্রয়োজন হয় না। কিন্তু যখন একাধিক অংশীদার নিশ্চয়তা প্রদান করে, তখন ঘাটতি হলে তাই সেই একাধিক অংশীদারের মুনাফা থেকে আনুপাতিক হারে ওই ঘাটতিটুকু পূরণ করতে হয়। সেটা কিভাবে করতে হয় সেটা এই 38 নম্বরে আজকে আমরা দেখব। তোমরা যদি এটা করতে পারো, একাধিক অংশীদার কর্তৃক প্রদত্ত নিশ্চয়তা যদি করতে পারো, তাহলে একজন অংশীদারের নিশ্চয়তা সংক্রান্ত অঙ্ক তোমরা করতে পারবা। একজন অংশীদার যদি নিশ্চয়তা দেয়, প্রদান করে, সেটা তোমরা আরো সহজভাবে করতে পারবা উদাহরণ 36-37 দেখলে। তাহলে তোমরা তোমাদের বইটা খোলা রাখো, 38 নম্বর উদ্দীপকটা আমি পড়ি, তারপর আমরা সমাধানে চলে যাব। ইমন, রাজন, মোহন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তাদের লাভ লোকসানের অনুপাত যথাক্রমে 3:2:1। নামগুলো মনে রাখবে এবং লাভ লোকসান বন্টনের অনুপাত আন্ডারলাইন করে রাখবে। 2016 সালের 1 জানুয়ারি তারিখে, তাহলে আমাদের অঙ্কের সময়কাল হচ্ছে 2016 সালের 1 জানুয়ারি তারিখ, অংশীদারগণের মূলধন ছিল ইমন 2,50,000 টাকা, রাজন 2 লাখ টাকা এবং মোহন 1,50,000 টাকা। তাহলে এই কারবারটা পুরাতন অংশীদারি কারবার, কারণ তাদের মুনাফা বন্টনের অনুপাত দেয়া আছে, আবার বলা আছে তারা একটা অংশীদারি কারবারের 3 জন অংশীদার, আবার বলা আছে 2016 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল, মূলধনের পরিমাণ। সুতরাং এখানে বোঝা যাচ্ছে এটা মূলধনের উদ্বৃত্তটা দেয়া আছে। এখানে বলা নেই যে তারা এত টাকা মূলধন নিয়ে কারবার শুরু করেছে, এটা কিন্তু বলা নেই। তাহলে তাদের মূলধনের পরিমাণটা দেয়া আছে। 2016 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল, তার মানে এটা মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্ত। আর প্রত্যেকের মূলধনের পরিমাণটাও এখানে দেয়া আছে। আমরা যদি অংশীদারদের মূলধন হিসাব করি, সেখানে অংশীদারদের মূলধনের জায়গায় এখানে আমরা সেটা ব্যালেন্স বিডি হিসাবে দেখিয়ে অংশীদারদের মূলধন হিসাব করতে হবে আমাদের। ইমন এবং মোহন তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় হতে যথাক্রমে 5,000 টাকা এবং 4,000 টাকা করে মাসিক বেতন পাবেন, যা তারা নগদে গ্রহণ করেছেন। এখানে একটা বিষয় খেয়াল করো, এই বিষয় সংক্রান্ত কতগুলো উদাহরণ আমি তোমাদের গত ক্লাসে দেখতে বলেছি যে বেতনের বিষয়টা আমাদের খেয়াল করতে হয়। বেতনের বিষয়টা খেয়াল করতে হয় এই কারণে যে কোনো অংশীদার মাসিক হারে যদি একটা বেতনের পরিমাণ অংশীদারদের দেওয়া থাকে, সেটাকে আমাদের বার্ষিক বেতনে কাউন্ট করতে হয়। তারপর খেয়াল করতে হয় ওই অংশীদার কি বেতনটা গ্রহণ করেছেন নাকি গ্রহণ করেননি। যদি বেতনটা উঠিয়ে নেয় অংশীদার, তাহলে সেটা আর মূলধন হিসাবে দেখানোর প্রয়োজন হবে না, কারণ মূলধন হিসাবে সেই বিষয়গুলো দেখানো হয় যেটা অংশীদারগণ এখনো গ্রহণ করেননি বা প্রদান করেননি। অর্থাৎ প্রাপ্য প্রদেয় যেটা বিষয় মূলধনের সাথে ইনক্লুড করে মূলধন হিসাবে দেখাতে হয় পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। আর চলতি হিসাবে, স্থায়ী মূলধন পদ্ধতিতে চলতি হিসাবে লাভ লোকসান বন্টন হিসাবের বিষয়গুলো যায়, যেগুলা অংশীদারগণ এখনো নেননি, প্রাপ্য রয়েছেন অথবা প্রদেয় রয়েছেন, এরকম বিষয়গুলো তখন চলতি হিসাবে নিয়ে আসা হয়। অর্থাৎ যে লেনদেনগুলোর সাথে অংশীদারগণ জড়িত আছেন কিন্তু গ্রহণ করেননি বা প্রদান করেননি, সেই বিষয়গুলো শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবে নিয়ে আসা হয়। ঠিক আছে? কিন্তু যদি দেখা যায় যে লাভ লোকসান বন্টন হিসাবে বেতনটা ডেবিট করা হয়নি বা লাভ লোকসান হিসাবে বেতনটা লিখিত হয়নি, হিসাবভুক্ত করা হয়নি, যদিও উঠিয়ে নিয়েছেন কিন্তু বেতনটা ডেবিট করা হয়েছে কিনা সেটা কিন্তু এখানে বলা হয়নি। যদি ডেবিট করা হয়ে না থাকে, হিসাবভুক্ত করা না হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট করে দেখাতে হবে, কিন্তু সেটা মূলধন হিসাবে আমরা দেখাতে পারবো না, কারণ উনি বা ওনারা বেতনটা উঠিয়ে নিয়েছেন, এটার ওনাদের প্রাপ্য নেই। ঠিক আছে? সেটার মূলধনের সাথে ইনক্লুড করার দরকার নেই। আগে দেখি বেতনটাকে হিসাবভুক্ত করা হয়েছে কিনা। তারা উঠিয়ে নিয়েছেন, ঠিক আছে, আমরা জানলাম যে মূলধন হিসাবে আসবে না, কিন্তু তারা বেতনটা ডেবিট করেছে কিনা, অংশীদারি কারবার তাদের হিসাব বইতে এই বেতনটা ডেবিট করেছে কিনা সেটা আগে দেখি। মূলধন ও উত্তোলন উভয়ের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। এখানে মূলধনের পরিমাণ যেটা দেওয়া আছে সেটার উপর আমরা 5% হারে সুদ ধরবো, আর উত্তোলন দেখি কত আছে সেটার উপর আমরা 5% সুদ ধরবো। একটা জিনিস মনে রাখবে, কখনোই উত্তোলনের উপর পূর্ণ বছরের সুদ ধরা যাবে না। দেখি উত্তোলনের বিষয়ে কি বলা আছে। প্রত্যেক মাসের শেষ তারিখে ইমন, রাজন এবং মোহন ব্যবসা হতে যথাক্রমে 9,000 টাকা, 5,000 টাকা এবং 5,000 টাকা করে নগদ উত্তোলন করেছিলেন। তাহলে এখানে সময়টা খেয়াল করো, আন্ডারলাইন করো। প্রত্যেক মাসের শেষে, প্রতি মাসের শেষে 3 জন নগদ টাকা করে উত্তোলন করেছেন। এটা মাসিক উত্তোলন দেওয়া আছে এবং মাসের শেষ তারিখের উত্তোলন দেওয়া আছে। যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে, সেক্ষেত্রে উত্তোলনের সুদ ধরতে হয়। প্রথমে বার্ষিক উত্তোলন বের করে সেটার উপর উত্তোলনের সুদের হার দিয়ে গুণ করতে হবে
বার্ষিক সুদটা বের করতে হবে। তারপর সময় অনুযায়ী আমাদের মাস দিয়ে গুণ এবং বছর দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যেহেতু বলা আছে প্রতি মাসের শেষে, তাহলে আমাদের উত্তোলনের সুদটা প্রথমে বের করব 5% হারে, তারপর আমরা 5.5 মাসের সুদ বের করব। প্রতি মাসের শেষে মানে হচ্ছে মাসের শেষে হলে উত্তোলনের ক্ষেত্রে 5.5 মাসের সুদ বের করতে হয়। ঠিক আছে, নিচে 12 দিয়ে ভাগ এবং 5.5 মাসের সুদ বের করতে হয়। তবে তার আগে বার্ষিক উত্তোলনের পরিমাণটা বের করে তাকে সুদের হার দিয়ে গুণ করে নিতে হবে। সুদটা আগে বের করে নিতে হবে, সুদটা বার্ষিকটা বের করে তারপর এটা দিয়ে গুণ করতে হবে প্রতি মাসের শেষে হলে। ঠিক আছে, প্রতি মাসের শেষে তখন সেটাকে 12 মাসে নিয়ে আসতে হবে। প্রতি মাসের হলে সেটাকে 12 মাসে নিয়ে আসতে হবে। প্রতি মাসের টাকাকে 12 মাস দিয়ে গুণ করতে হবে, তারপর সেটাকে উত্তোলনের সুদের হার দিয়ে গুণ করতে হবে, তারপর সেটার উপর 5.5 মাসের সুদ বের করতে হবে। কারণ মাসের শেষে, যদি শুরুতে হতো তাহলে এখানে 6.5 হতো। যদি প্রতি মাসে বা প্রতি মাসের মাঝামাঝি বা সারা বছর ধরে বা বছরের মাঝামাঝি হতো তাহলে 6 মাসের হতো। এটা আমরা সবাই জানি, প্রতিটা ক্লাসেই আমি বলি, আশা করি তোমরা পারবে বা বুঝবে। আচ্ছা, ইমন ও রাজন যৌথভাবে মোহনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে মোহন তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও মুনাফার অংশ বাবদ বছরে কমপক্ষে 36,000 টাকা পাবেন। তাহলে কে নিশ্চয়তা দিচ্ছেন এবং কাকে নিশ্চয়তা দিচ্ছেন? নিশ্চয়তা দিচ্ছেন দুইজন, ইমন ও রাজন। কাকে নিশ্চয়তা দিচ্ছেন? মোহনকে নিশ্চয়তা দিচ্ছেন। নিশ্চয় মোহন কোনো বিশেষ দায়িত্ব পালন করেছে, কারবারে বড় ধরনের দায়িত্ব, হয়তোবা মোহনের মূলধনের পরিমাণ এখানে কম থাকলেও হয়তো এছাড়াও তার কাজে অন্য কাজে দক্ষতা বেশি বা বিশেষ দায়িত্ব পালন করেছেন, এই জন্য তাকে নিশ্চয়তা দিয়েছেন দুইজন, ইমন এবং রাজন যৌথভাবে নিশ্চয়তা দিয়েছে মোহনকে যে মোহন, তুমি কারবারের হিসাবকাল শেষে তুমি কমপক্ষে 36,000 টাকা 36,000 টাকা মুনাফা পাবে। বেতন এবং মূলধনের সুদ ছাড়াও তুমি কমপক্ষে 36,000 টাকা পর্যন্ত মুনাফা পাবে বা এরও বেশি পেতে পারো। ঠিক আছে, কমপক্ষে 36,000 বা তারও বেশি হতে পারে, কিন্তু 36,000-এর কম হবে না। এরকম একটা নিশ্চয়তা ইমন আর রাজন দিয়েছে। তারা হচ্ছে নিশ্চয়তা প্রদানকারী, তারা নিশ্চয়তা বা প্রত্যাভূতি দিয়েছে। কাকে দিয়েছে? রাজনকে। তাহলে ইমন ও রাজন তারা মোহনকে নিশ্চয়তা দিয়েছে। নিশ্চয়তা প্রদানকারী, নিশ্চয়তা প্রদানকারী। কাকে নিশ্চয়তা দিয়েছে? মোহনকে। মোহন নিশ্চয়তা প্রাপ্ত ব্যক্তি, নিশ্চয়তা প্রাপ্ত অংশীদার, নিশ্চয়তা প্রাপ্ত। মোহনকে এই দুইজন অংশীদার নিশ্চয়তা দিয়েছে। মোহনের মূলধনের সুদ এবং বেতন ছাড়াও মোহন মুনাফার অংশ বাবদ কমপক্ষে 36,000 টাকা পাবে। ঠিক আছে, কমপক্ষে 36,000 টাকা পাবে, 36,000 টাকারও বেশি হতে পারে। ঠিক আছে, অর্থাৎ 36,000-এর কম যদি হয় তার মুনাফা বন্টন করার পর, লাভ লোকসান বন্টন হিসাবে 36,000-এর কম যদি হয়, তখন যতটুকু কম হবে এই ইমন ও রাজন দুইজন মিলে ওই ঘাটতিটুকু পূরণ করবে। ঘাটতি মানে হচ্ছে কম অংশটুকু, কম অংশটুকু পূরণ করবে। কম অংশ কোনটা? যদি 36,000-এর কম হয়, এমন যদি হয় 36,000-এর না হয়ে 33,000 হলো, তাহলে যে 3,000 টাকা কম পেলো, সে 3,000 টাকা তখন এই দুইজন মিলে তাদের আনুপাতিক অংশে, মুনাফা বন্টনের যে অনুপাত সেই অংশে তারা মিলে ওই ঘাটতিটুকু পূরণ করে 36,000 টাকা বানিয়ে দিবে। আর তাদের তখন এই ঘাটতি পূরণের কারণে তাদের আনুপাতিক অংশ হিসাবে যতটুকু নেওয়া হবে তাদের মুনাফা থেকে, সেগুলো আবার মুনাফা থেকে, তাদের মুনাফা থেকে বাদ দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, অর্থাৎ মোহনের মুনাফা 36,000 টাকা করে 36,000 টাকাকেই দেখাতে হবে যদি ঘাটতি হয়। এরপর বলা আছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা 2,55,175 টাকায় উপনীত হয়। তাহলে এখানে লাভ ক্ষতি হিসাবে নিট লাভ দেওয়া আছে, এটা ধরে আমাদের লাভ লোকসান বন্টন হিসাব করতে বললে আমরা করব। ক নাম্বার বলা আছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। উত্তোলনের সুদ আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে লাভ লোকসান বন্টনের জন্য বা অংশীদারদের মূলধন হিসাব করতে বললে সেটার জন্য। তারপর বলা আছে
লাভ লোকসান আবন্টন হিসাবে মোট ব্যয় এবং মোট আয়ের পরিমাণ কত সেটা দেখাতে বলেছে। তাহলে আমরা লাভ লোকসান বন্টন হিসাবও করে দেখাতে পারি, অথবা আয় ব্যয়গুলো আমরা আলাদাভাবে সেভাবে দেখাতে পারি। অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব আমাদের করতেই হবে। আর সেখানে মুনাফা বন্টন করে আমাদের দেখতে হবে যে মোহনের 36,000 টাকা এসছে কিনা বা কোনো ঘাটতি হয়েছে কিনা, সেগুলো গণনা করে তখন বুঝিয়ে এনে লাভ লোকসান বন্টন হিসাবে উপস্থাপন করতে হবে। গ নাম্বার বলেছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। 3টা করণীয়তেই আমাদের গণনার প্রয়োজন আছে। উত্তোলনের সুদ নির্ণয় করলে একটা গণনা কমে যাবে। আর খ নাম্বারের জন্য মূলধনের সুদ বের করতে হবে। বার্ষিক বেতনটা যেহেতু বলা হয়েছে যে তারা বেতন গ্রহণ করেছেন, কিন্তু বেতন কিন্তু হিসাবভুক্ত হয়নি, সুতরাং আমাদের এখানে বেতনের বিষয়টাও দেখাতে হবে। বেতন হিসাবভুক্ত হয় নাই, ডেবিট করা হয় নাই লাভ লোকসান হিসাবে, তাহলে লাভ লোকসান বন্টন হিসাবে সেটা দেখাতে হবে। যদিও তারা উঠিয়ে নিয়েছেন এবং সেটা মূলধন হিসাবে আসবে না, কিন্তু হিসাবভুক্ত করার জন্য লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট করে দেখাতে হবে। কারণ এই যে অংশীদারদের বেতন কারবার থেকে যাচ্ছে, এটা কিন্তু কারবারের একটা খরচ, সেটা হিসাবভুক্ত করে দেখাতে হবে। যদি বলতো বেতন ডেবিট করা হয়ে গেছে এবং তারা উঠিয়েও নিয়েছে, তাহলে কোনো জায়গায় আসতো না, লাভ লোকসান বন্টনেও আসতো না, মূলধনেও আসতো না। আর অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে বলেছে, তাহলে বুঝতে হবে এটা আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতির অঙ্ক করছি, যেহেতু চলতি হিসাব করার কথা বলা নেই। তাহলে আমরা ক নাম্বার সমাধানটা শুরু করি। তোমরা নিজেরা খাতায় করো উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে মাসিক উত্তোলনকে বার্ষিক উত্তোলনে করে পূরণ করে নাও, বার্ষিক উত্তোলন নির্ণয় করে নাও। তারপর সেটাকে 5% হারে সুদ বের করো। তারপর সেটাকে এটা 5.5 মাস দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে। 3 জন অংশীদারের উত্তোলনের সুদ বের করতে হবে। আমি তোমাদের জন্য করে দেই, তোমরা খাতা কলমে করতে থাকো। দেখো এখানে ক নাম্বারের সলিউশনটা আমি করে দিয়েছি। অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়। উত্তোলনের সুদ আমি যেভাবে মুখে বলেছি বা তোমরা একতরফা দাখিলা পদ্ধতিতে করে এসেছো সেভাবে করতে হবে। ইমনের উত্তোলনের সুদ হচ্ছে সে মাসিক 9,000 করে পেত, এটাকে বার্ষিকে পরিণত করতে হবে। তাহলে 9,000কে 12 দিয়ে গুণ করলে 1 বছরের উত্তোলন, এটার সুদের হার হচ্ছে 5%, বার্ষিক হার যেটা। তাহলে 1 বছরের উত্তোলনকে আমি 1 বছরের সুদে পরিণত করব। তারপর যেহেতু মাস শেষে বলা আছে, তারপর সেটাকে আমি 5.5 মাসের উত্তোলনে পরিণত করব। তারপর 1 বছরের উত্তোলনের সুদকে 5.5 মাস দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, এভাবে করতে হবে প্রতিটা। রাজনেরও মাসিক উত্তোলন 5,000 এবং মোহনেরও মাসিক উত্তোলন 5,000, তারা প্রতি মাসের শেষে উত্তোলন করেছে। তাহলে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে এভাবে করেছি। প্রথমে বার্ষিক পরিণত করেছি, 1 বছরে পরিণত করেছি, সেটাকে সুদের হার দিয়ে গুণ করে 1 বছরের সুদটা বের করেছি, তারপর 5.5 মাসের সুদ নির্ণয় করেছি। বইতে সরাসরি এইভাবে ভেঙে ভেঙে করা নাই, তোমরা একটু বইতে যদি এইভাবে সরাসরি অ্যামাউন্ট দিয়ে করা, কোনো ব্র্যাকেট নেই, এই অ্যামাউন্টটা যদি বুঝতে না পারো তাহলে নিজেদের খাতায় এইভাবে করে উঠায় রাখো, ভেঙে ভেঙে নিজেরা বুঝে বুঝে করো। কারণ বইয়ের সমাধান অনেক সময় শর্টকাটে দেওয়া থাকে, অনেক জায়গায় গণনা করা নাও থাকতে পারে। আমি তোমাদের সুবিধার জন্য সবসময় চেষ্টা করি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে করাতে। এই জন্য হয়তো আমি একটু বেশি সময় নেই, বেশি কথা বলে হয়তো বুঝাই, যেন তোমাদের কাছে সহজবোধ্য হয়, চেষ্টা করি। আর এরপরও যখন আমার কথা বুঝতে তোমাদের কষ্ট হয়, আমি তারপরও বলে দেই যে বই থেকে তোমরা আবার এই বিষয়টা রিভাইজ করবে। তাহলে বইতে এখান থেকে করা আছে, এইটুকু করা, আবার এখানে 5.5 মাস দিয়ে গুণ আর 12 দিয়ে ভাগ। এখানে গুণ চিহ্নের জায়গায় দেখো তোমাদের বইতে সমান সমান চিহ্ন দেওয়া, এটা তোমরা বইতে এক দাগে কেটে নিয়ে এখানে একটু কারেকশন করে গুণ চিহ্ন দিয়ে নাও বইতে, ঠিক আছে? সলিউশনের মধ্যে প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, প্রত্যেকটা জায়গায় এখানে 5.5 মাস 5.5 মাস, এই গুণ চিহ্নটার জায়গায় প্রত্যেকটা জায়গায় সমান চিহ্ন দেওয়া, তোমরা একটু কারেকশন করে নাও বইতে। আর এই জিনিসটা যদি একবারে না বুঝতে পারো, তাহলে তোমরা এইভাবে ভেঙে ভেঙে নিজেদের খাতায় বা বইয়ের কোনো একটা অংশে পেন্সিল দিয়ে করে রাখতে পারো। তো ইমনের মূলধনের সুদ, উত্তোলনের সুদ আসলো 2,475 টাকা, রাজনের উত্তোলনের সুদ আসলো 1,375 টাকা এবং মোহনেরও সেম আসলো, কারণ তাদের উত্তোলনের পরিমাণ একই ছিল, 1,375 টাকা, 1,375। আমাদের করণীয় ক শেষ। উত্তোলনের সুদ কোথায় যায় আমরা জানি, লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকে যায়, আমরা সেখানে এই অ্যামাউন্টগুলো বসাবো, ঠিক আছে? আমরা এখন খ নাম্বার সমাধানে যাই। খ নাম্বার আমাদের বলেছে লাভ লোকসান আবন্টন হিসাবের মোট ব্যয় এবং মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে লাভ লোকসান বন্টন হিসাবে আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হলে তো আমাদের লাভ লোকসান বন্টন হিসাব করতেই হবে। তাহলে তোমরা একটা লাভ লোকসান বন্টন হিসাবের ছক করো, আমিও তোমাদের জন্য সমাধানটা করে দিচ্ছি। স্টুডেন্টস দেখো, এখানে তোমাদের লাভ লোকসান আবন্টন হিসাব যদিও আমি করছি, তোমাদের খ নাম্বারের নির্দেশনা কিন্তু লাভ লোকসান বন্টন হিসাবে মোট আয় এবং মোট
ব্যয়ের পরিমাণ দেখাতে বলা হয়েছে। আয় এবং ব্যয়টুকু দেখিয়ে মানে আয়ের পরিমাণ আর ব্যয়ের পরিমাণ নির্ণয় করলে কিন্তু আমাদের খ নাম্বারের সমাধানটা করা হয়ে যায়। কিন্তু যদি বলতো যে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো, তাহলে কিন্তু একদম লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ লোকসান বন্টন হিসাবের ব্যালেন্স নির্ণয় করে মুনাফা বন্টনের অংশটুকু দেখিয়ে তারপর দুই সাইডের যোগফল সমান দেখিয়ে লাভ লোকসান বন্টন হিসাবের জের নির্ণয় করে সেইভাবে আমাদের এই লাভ ক্ষতি হিসাবটা বা লাভ লোকসান হিসাবটা সমাপ্ত করতে হতো। কিন্তু আমাদের করণীয়তে বলেছে শুধুমাত্র আয় এবং ব্যয়ের পরিমাণটুকু দেখাতে। ঠিক আছে, লাভ লোকসান বন্টন হিসাব পুরোটা করতে বলে নাই, শুধু আয় ও ব্যয়ের পরিমাণটুকু দেখালেই আমাদের খ নম্বরের সমাধান নির্দেশনা অনুযায়ী করা হবে। কিন্তু লাভ লোকসান হিসাব বলতে এখানে লাভ লোকসানকে আমরা ক্ষতি হিসাবেও ইউজ করতে পারি, আবন্টন বলতে আমরা বন্টন হিসাবও বলতে পারি। এখানে শুধুমাত্র বলা হয়েছে লাভ লোকসান হিসাবের আবন্টন হিসাবে মোট ব্যয় ও মোট আয়ের পরিমাণ কত সেটা দেখো। আমি এখানে লাভ ক্ষতি শব্দটা ইউজ করেছি, তোমরা চাইলে লাভ লোকসান হিসাবও ইউজ করতে পারো। এখানেও যেমন লাভ ক্ষতি হিসাব আমি লিখেছি, কিন্তু করণীয়তে লোকসান কথাটা লেখা আছে, তোমরা লোকসান শব্দটাও ইউজ করতে পারো। আমি এটা ইউজ করেছি অল্টারনেটিভ শব্দ হিসাবে, যেন লাভ ক্ষতি হিসাব বা লাভ লোকসান হিসাব যে একই জিনিস সেটা যেন তোমরা বুঝতে পারো। তাহলে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব আর প্রত্যেক অংশীদারের নাম দিয়ে শুরু করব। ইমন, রাজন ও মোহন লাভ ক্ষতি আবন্টন হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাব 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমি এখানে তারিখের কথা না লিখে কমা দিয়েছি, এভাবেও হবে। আর দুইটা দিকের উল্লেখ করতে হবে, ডেবিট এবং ক্রেডিট, এরা অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ এটা একটা হিসাব। ঠিক আছে, আমাদের টি ছকটা ইউজ করতে হয় বলে আমরা এখানে ডেবিট ক্রেডিট দুই সাইডে দেখাই। আর এখানে বিবরণটাকে আমরা তো জানি এই ছকের কিভাবে আঁকতে হয়। ছকটা শুরু করতে হয় ক্রেডিট সাইড দিয়ে, লাভ ক্ষতি হিসাবের নিট লাভটা দিয়ে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবটা তৈরি করতে হয় বা শুরু করতে হয়। তাহলে লাভ ক্ষতি হিসাবের মুনাফার যেটা এখানে দেয়া আছে 2,55,175 টাকা, সেটা দিয়ে শুরু করেছি, 2,55,175 টাকা। এরপর দ্বিতীয় যে দফাটা আসে ক্রেডিট সাইডে, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের উত্তোলনের সুদ। উত্তোলনের সুদটা ক্রেডিট দিকে দেখাতে হয়, যদি পণ্য উত্তোলন থাকে সেটা ক্রেডিট দিকে দেখাতে হয়। এই অঙ্কে পণ্য উত্তোলন নেই, শুধুমাত্র উত্তোলনের সুদ আছে, সেটা আমরা অংশীদারদের মূলধন হিসাবে নিয়ে যাব। তাই আমাদের শুরুতে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব, তারপর দফার নামটা ব্র্যাকেটে রাখতে হবে। ইমনের উত্তোলনের সুদ আমরা ক নাম্বারে বের করেছি 2,475, রাজনেরটা বের করেছি 1,375, মোহনেরটাও 1,375। টোটাল আমাদের উত্তোলনের সুদ কারবারের জন্য 5,225 টাকা। ক নাম্বারেও এখানে টোটাল বের করে দেখানো আছে, তোমরা সেইভাবে ক যখন আমি সমাধানটা করেছি সেখানে আমি টোটালটা দেখাইনি, প্রত্যেকেরটা আলাদা আলাদা ভাবে ক্লোজ করে দেখিয়েছি। তোমরা চাইলে একত্রে তিনটা যোগ করে মোট পরিমাণও নির্ণয় করে দেখাতে পারো, বইতে যেভাবে করা দুইটাই হবে। যদি বলতো মোট পরিমাণ দেখা, মোট উত্তোলনের সুদের পরিমাণ দেখা, তখন আমাদের এটা মাস্ট করতেই হতো ক নাম্বারে। যেহেতু এরকম কিছু বলা নেই, আমি আলাদা আলাদা ভাবে নির্ণয় করেছি, তোমরা চাইলে মোটটা দেখাতে পারো। আচ্ছা, এখন আয়ের অংশটুকু আমরা নির্ণয় করলাম, লাভ লোকসান আবন্টন হিসাবে আয়ের অংশটুকু নির্ণয় করলাম। ক্রেডিট সাইডে বসানোর মতো আর কোনো আইটেম নেই। এখন ডেবিট দিকে প্রথমে যে দফাটা লিখতে হয় সেটা হচ্ছে মূলধনের সুদ। আমরা এই মূলধনের সুদটা কোথায় নিয়ে যাব? অংশীদারদের মূলধন হিসাবে, কারণ আমাদের গ নাম্বারে অংশীদারদের মূলধন হিসাব করার কথা বলা আছে। কোনো চলতি হিসাবের উদ্বৃত্ত দেয়া নেই, চলতি হিসাবের কথাও বলা নেই, কোন পদ্ধতিতে করা হচ্ছে সেটাও বলা নেই। তাহলে আমরা ধরেই নেব মূলধন হিসাব করতে বলা হয়েছে, মানে পরিবর্তনশীল মূলধন হিসাবে অঙ্ক আমরা করব। তাহলে অংশীদারদের মূলধন হিসাব লিখলাম, মূলধনের সুদ। মূলধনের সুদটা কিভাবে নির্ণয় করেছি গণনা একে দেখো। অংশীদারদের মূলধনের সুদ, ইমন 2,50,000 টাকা মূলধন ছিল, তার প্রারম্ভিক মূলধন, এর 5% সুদ ধরার কথা বলা আছে। আমরা বার্ষিক সুদ পেয়েছি 2,50,000-এ 12,500 টাকা। ইমনের এখানে 12,500 লিখলাম। রাজন 2 লাখ টাকা তার মূলধন ছিল, প্রারম্ভিক মূলধন, তার 5% যদি আমরা নির্ণয় করি 10,000 টাকা আসে। দেখো রাজনেরটা 10,000 টাকা লিখলাম মূলধনের সুদ। মোহনের 1.5 লাখ টাকা ছিল মূলধন, প্রারম্ভিক মূলধন, এর 5% বের করলে 7,500 টাকা। আমরা 7,500 টাকা নির্ণয় করলাম, দেখালাম এখানে মোহনের ক্ষেত্রে। তিনটা মিলে টোটাল মূলধনের সুদ 30,000 টাকা। এরপর আসে অংশীদারদের বেতন হিসাব। আমি বেতনটাকে একটু হাইলাইট করি, কেন আমি বেতন হিসাব লিখলাম, কেন আমি অংশীদারদের মূলধন হিসাব লিখলাম না। কারণ উদ্দীপকে বলা আছে অংশীদারগণ যে দুইজন বেতন পেতেন বা যে দুইজন মাসিক এত টাকা করে বেতন পান সেটা তারা গ্রহণ করে নিয়েছেন অলরেডি, কিন্তু হিসাবের বইতে ডেবিট করা হয়েছে বা হিসাবের বইতে অন্তর্ভুক্ত করা হয়নি এমন কোনো কিছু লেখা নেই। শুধু বলা আছে তারা এটা বেতনটা উঠিয়ে নিয়েছেন। তাহলে বেতন যদি উঠিয়ে নেন সেটা আর তাদের চলতি হিসাব বা মূলধন হিসাবে দেখাতে হয় না,
কিন্তু যেহেতু বলা নেই যে ডেবিট করা হয়েছে বা হিসাবভুক্ত করা হয়েছে, এটা যে বলা নেই, এই কারণে আমাদের এই লাভ লোকসান আবন্টন হিসাবটা হিসাবভুক্ত করে দেখাতে হবে। এবং অংশীদারদের বেতন হিসাব নামে যে হিসাবের সেই প্রতিষ্ঠানে একটা বেতন হিসাব নামে আলাদা খতিয়ান করা হবে, সেখানে এই বেতনের টাকাগুলো হিসাবভুক্ত করা হবে। আর মূলধন হিসাবে আলাদাভাবে এখানে দেখানোর দরকার নেই, কারণ তারা এটা গ্রহণ করেছেন। এটা এখানে দেখাবো, লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাবো হিসাবভুক্ত করে, কিন্তু মূলধন হিসাবে দেখাবো না। তাই এখানে শুধুমাত্র অংশীদারদের বেতন হিসাব লেখা হলো। ঠিক আছে, এটা শুধুমাত্র বেতন হিসাবের খতিয়ানে যাবে। যদি বেতন হিসাবের খতিয়ান আমাদের করতে বলে তো করবো, আর যদি না করতে বলে তাহলে আমরা ধরে নিব ওই অংশীদারি কারবারের যে বেতন নামে যে হিসাব বইটা আছে সেখানে তাদেরই বেতনগুলা ইনক্লুড করা হবে। তাহলে এখানে ইমনের বেতন, বার্ষিক বেতনটা আমাদের বের করে নিতে হবে। অংশীদারদের বার্ষিক বেতন, ইমনের 5,000 টাকা ছিল মাসিক, তাহলে বার্ষিক হয় 60,000 টাকা। মোহনের মাসিক ছিল 4,000, বার্ষিক হয় 48,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে মূলধনের সুদ, এটা হচ্ছে বেতন, দুইটা বেতন। তাহলে আমরা বেতনের অ্যামাউন্টটা বসাই। ইমন হচ্ছে 60,000 আর মোহন হচ্ছে 48,000। টোটাল বেতন হয় এখানে দেখো 3টা শূন্য বসাই, 8, 6 8 4 10, 1,08,000 টাকা হচ্ছে টোটাল বেতন। আচ্ছা, এখন লাভ লোকসান আবন্টন হিসাবে আয়ের অংশ লিখলাম, ব্যয়ের অংশে আর কোনো কিছু বসানোর মতো নেই। যদি লাভ লোকসান বন্টন হিসাবের আয় ব্যয়ের পরিমাণ দেখাতে না বলে শুধু বলতো লাভ লোকসান আবন্টন হিসাব করো, তখন আমরা এখানে কিন্তু এই আয় ও ব্যয়ের ব্যালেন্সটা নির্ণয় করতাম। এখন আমি দেখি কোন সাইডটা বড়। এখানে দেখা যাচ্ছে ক্রেডিট সাইডটাই বড়, আমরা ক্রেডিট সাইডের যোগফলটা লিখি। তোমরা ক্যালকুলেটরে যোগ করে দেখবে যে এখানে অ্যামাউন্ট আসে 2,60,400 টাকা। আমার ক্যালকুলেটরেও সেটা এসছে 2,60,400 টাকা। ঠিক আছে, তোমরা এমনিতেও যোগ করো নিচে নিচে বসিয়ে। 7 2 9 0 2 1 3 1 4, হ্যাঁ 2,60,400 টাকা। এটা হচ্ছে মোট আয়ের পরিমাণ। আর যেহেতু এখানে ব্যালেন্স নির্ণয় করার কথা বা বন্টনযোগ্য মুনাফা আমাদের বের করতে হবে না, কারণ লাভ লোকসান বন্টন হিসাব সম্পূর্ণ করতে বলেনি, তাই আমাদের আয়ের ব্যয়ের অংশটাও এখন নির্ণয় করতে হবে। এখানে দুই সাইডের যোগফল সমান লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে বলেনি। আমাদের শুধু আয়ের অ্যামাউন্ট চেয়েছে আর ব্যয়ের অ্যামাউন্ট চেয়েছে। তাহলে আমরা আয়ের অ্যামাউন্ট পেলাম, আর ব্যয়ের অ্যামাউন্টটা দেখি 30,000 আর 1,08,000, 1,38,000। ঠিক আছে, মোট ব্যয় হচ্ছে 1,38,000 আর মোট আয় হচ্ছে 2,60,000। তাহলে এটা আমরা একটা নাম দিই। আমাদের করণীয় খ যেভাবে চেয়েছে আমরা সেভাবে করছি। এটা হচ্ছে মোট আয় আর এটা হচ্ছে মোট ব্যয়। আমাদের খ সমাধান কিন্তু শেষ। যদি এইভাবে নির্দিষ্ট করে আয় ব্যয় বের করতে না বলতো, যদি বলতো শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো, তখন কিন্তু আমরা এখানে এই 2,60,000 থেকে এই অংশটুকু বাদ দিয়ে একটা ব্যালেন্স নির্ণয় করতাম। এই 1,38,000 টাকা হয়েছে, এটা বাদ দিয়ে ব্যালেন্স নির্ণয় করতাম। সেটার নাম ছিল আমাদের মুনাফার অংশ। অংশীদারদের মূলধন হিসেবে মুনাফার অংশটুকু আমরা বন্টন করে দেখাতাম। 3 জন অংশীদার যে অনুপাতে তারা মুনাফা বন্টন করে, 3:2:1, ইমন, রাজন ও মোহন, তাদের সেই মুনাফা বন্টনের অনুপাতে এখানে মুনাফার অংশটুকু দেখিয়ে দুই সাইডের 2,60,400 লিখে আমরা অঙ্কটা ক্লোজ করতাম। এটা ছাড়াও আমাদের যদিও এখানে আমরা মুনাফার অংশটা বা বন্টনযোগ্য মুনাফাটা এখানে নির্ণয় করিনি, তারপরেও আমাদের অংশীদারদের মূলধন হিসাব করার জন্য কিন্তু মুনাফা বন্টনটা করে দেখাতে হবে। সেটা আমরা গণনায় করব এবং সেটা আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে এখানে না দেখালেও সেটা আমাদের লাভ লোকসান বন্টন হিসাবেই যেহেতু নিয়ম অনুসারে দেখানোর কথা, আমরা অংশীদারদের মূলধন হিসাবে গিয়ে লাভ লোকসান বন্টন হিসাবের অধীনেই সে মুনাফাটুকু রাখবো। ঠিক আছে, এখানে দেখাতে বলা হয়নি, যেটুকু চেয়েছে সেটুকু করেছি। দেখাতে না বলা এইটা আর এটা যদি নির্দিষ্ট করে না বলা থাকতো, আমরা বন্টনযোগ্য মুনাফাটা এখানে লিখে তারপর অঙ্কটা শেষ করতাম। চলো তাহলে এখন গণনায় নিশ্চয়তা বা প্রত্যাভূতির বন্টনযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়, মুনাফার অংশগুলো আনুপাতিক হারে কিভাবে নির্ণয় করতে হয়, বা নিশ্চয়তা দিলে বা নিশ্চয়তা পেলে সেক্ষেত্রে মুনাফাটা ঘাটতি কিভাবে পূরণ করা হয়, আমরা এখন গণনায় সেটা দেখব। এবং সেই অনুসারে আমরা এখানকার মূলধনের যে বিষয়গুলো আছে, মূলধন হিসাবে যেগুলো যাবে 1টা 2টা এবং বন্টনযোগ্য মুনাফা, ঠিক আছে, মুনাফার অংশ, এই 3টা অংশ অংশীদারদের কোথায় যাবে, মূলধন হিসাবে।
এবং এছাড়াও উত্তোলন আছে, প্রারম্ভিক মূলধনের ব্যালেন্স আছে, সেগুলো অংশীদারদের মূলধন হিসাবে যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কেন এইখানে অঙ্কটা শেষ করা হয়েছে। আমাদের এই পর্যন্তই চেয়েছে করণীয়তে, ঠিক আছে, পূর্ণ লাভ লোকসান বন্টন হিসাব করতে বলা হয়নি, এ পর্যন্ত চেয়েছে, তাই এতটুকুই আমরা করেছি। এখন আমি গণনায় তোমাদের দেখাবো যে কিভাবে মুনাফাটা বন্টন করা হচ্ছে। 3 জন অংশীদার কিভাবে নিশ্চয়তা দিয়েছিল, 2 জন অংশীদার, সেখানে আরেকজন অংশীদারের মুনাফাটা ঘাটতি হলে সেটা কিভাবে পূরণ করছে অন্য 2 জন অংশীদার, সেটা আমরা দেখব। গণনা এখানে 3-এ দেখো মুনাফার অংশ নির্ণয় আমি লিখে দিয়েছি। বন্টনযোগ্য মুনাফা হচ্ছে আমার মোট আয় আমরা পেয়েছিলাম 2,60,400, যেটা আমরা এই সাইডে লিখেছিলাম, আর মোট ব্যয় হয়েছিল আমাদের 1,38,000, এই যে মোট ব্যয়। তাহলে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে মোট আয় মাইনাস মোট ব্যয়। এখানে আসছে আমাদের এই লাভ ক্ষতি বন্টন হিসাবে যে কিন্তু নির্ণয় হয়েছে এটা 1,22,400। এটা ছিল আমাদের বন্টনযোগ্য মুনাফা। যদি আমরা লাভ ক্ষতি বন্টন হিসাবটা সম্পূর্ণ করতাম, এটা লাভ ক্ষতি বন্টন হিসাবের ব্যালেন্স এখানে আমাদের নির্ণয় করতে হতো ব্যালেন্সটা, এবং এইটাকেই আমাদের 3 জন অংশীদারের আনুপাতিক অংশে বন্টন করে এখানে দেখিয়ে তারপর ছকটা শেষ করতে হতো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো আমার কথা। এখন আমরা মুনাফাটা বন্টন করে দেখাই তোমাদের। এখানে দেখো আমাদের বন্টনযোগ্য মুনাফা এসেছে 1,22,400 টাকা। এখন এটার পরবর্তী যেই স্টেপগুলা সেটা হচ্ছে মুনাফার অংশ নির্ণয়। ঠিক আছে, এরপর তোমরা নিচে নিচে করবে। অতএব মুনাফার অংশ আনুপাতিক অংশে তোমরা কিভাবে ইমন, রাজন ও মোহনের মধ্যে বন্টন করবে সেটাই এখানে দেখানো আছে। মুনাফা বন্টনের অনুপাত, মুনাফা বন্টনের অনুপাত, মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে শুরুতেই উদ্দীপকে দেয়া আছে 3:2:1। উদ্দীপক থেকে নিয়ে আসছি 3:2:1। ঠিক আছে, ইমনের মুনাফার অংশ আমরা দেখি। এখন মোহন কিন্তু নিশ্চয়তা পেয়েছে, মোহনের মুনাফা কিন্তু 36,000 টাকা হতে হবে। তার বেশি হলেও সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 36,000 হতে হবে। কিন্তু ইমনের কত এসেছে সেটা দেখি। ইমনের মুনাফার অংশ, ইমনের মুনাফার অংশটুকু একটু দেখো। ইমনের এখানে তো 3:2:1, এটার যদি যোগফল করি 3+6+1 সমান সমান, সরি 3+2+1 সমান সমান হচ্ছে 6। তাহলে এটার অনুপাতের অংশ হচ্ছে 6/3 যোগ 6/2 যোগ না অনুপাত। তাহলে 3 জনের অনুপাত হচ্ছে এরকম। তারা 6/3 ভাগ পাবে হচ্ছে ইমন, 6/2 ভাগ পাবে হচ্ছে রাজন, 6/1 ভাগ পাবে হচ্ছে মোহন। ঠিক আছে, ইমন অনুপাত রাজন অনুপাত মোহন, 3 জনের অনুপাত। এটা ব্র্যাকেটে রাখি, সম্পূর্ণটা ব্র্যাকেটে রাখি। ইমনের মুনাফার অংশ কত? তাহলে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 1,22,400। 1,22,400 একে আমি 6-এর এই যে 6/3 ইমন যেটা 6/3 দিয়ে গুণ করব, সমান সমান এখানে আসে হচ্ছে ইমনের মুনাফার অংশ আসে 61,200 টাকা। ঠিক আছে, এখানে একটু জায়গা রাখবো, যদি ঘাটতি হয় সেটা তো পূরণ করতে হবে তার মুনাফার অংশ থেকে। তারপর হচ্ছে রাজনের মুনাফার অংশ, এটা সে 1,22,000-কে 1,22,400 গুণ 6/2। তোমরা ক্যালকুলেটরে করে দেখো 1,22,400 6/2 মুনাফা আসে 40,000
800 টাকা, ঠিক আছে, 40,800 টাকা। আর মোহনেরটা বের করি, এখানে যেটা আসবে মোহনের, তোমরা নিচে নিচে করবে একটা পূর্ণ পৃষ্ঠা নিয়ে। মোহনের মুনাফার অংশ, মোহনের কিন্তু 36,000 টাকা হওয়ার কথা, মুনাফার অংশ সমান সমান 22,400, 1,22,400 1,22,400 গুণ 6/1 তার আসছে, তোমরা দেখো তার 36,000 হওয়ার কথা, কিন্তু তার মুনাফা আসছে 20,400, ঠিক আছে, 20,400 এত টাকা। তার হওয়ার কথা 36,000, কিন্তু তার আসছে 20,400। তাহলে ঘাটতি কতটুকু? তার 36,000 বানানোর জন্য তার কিন্তু ঘাটতি হচ্ছে, তার হওয়ার কথা 36,000, ঠিক আছে, তার ঘাটতি হচ্ছে, দেখো মোহনের ঘাটতি, এটা তোমরা এটা নিচে লিখতে পারো, মোহনের মুনাফার ঘাটতি 36,000 মাইনাস 20,400। ঘাটতি হচ্ছে এখানে তোমাদের 15,600। এই 15,600 টাকা তোমরা এই 36,000-এর নিচে গিয়ে এই লাইনটা লিখবে। 15,600 টাকা কারা পূরণ করবে? এই 15,600 টাকা পূরণ করবে যারা নিশ্চয়তা দিয়েছিল, ঠিক আছে, নিশ্চয়তা দিয়েছিল ইমন এবং রাজন, তারা এই দুইজন মিলে এখন 15,600-কে নিজেদের মুনাফা বন্টনের অনুপাতে ভাগ করে তারপর মোহনের ঘাটতিটা পূরণ করবে। তাহলে এখানে 15,600 টাকা, এখানে আমরা এই যে মোহনের মুনাফার অংশের সাথে আমরা 15,600 টাকা অ্যাড করব, কারণ তার 36,000 হওয়ার কথা। এখন ঘাটতিটা কিভাবে পূরণ হয়েছে সেটা আমরা এখানে লাইন হিসেবে লিখব। যোগ ইমন ও রাজনের কাছ থেকে প্রাপ্ত নিশ্চয়তা, ইমন ও রাজন হতে প্রাপ্ত নিশ্চয়তা, কারণ তারা দুইজন মিলে তাকে বলেছিল যে তোমার মুনাফা কমপক্ষে 36,000 টাকা হবে, যদি কম হয় তাহলে আমাদের এটা উজ্জ্বল থাকে, বলা থাকে না, যদি কম হয় যতটুকু কম হবে যারা নিশ্চয়তা দিয়েছে তাদের মুনাফা থেকে নিয়ে এসে তখন ঘাটতিটা পূরণ করা হবে। এখন আমার কথা হলো ইমন ও রাজন দুইজন মিলে 15,600 টাকা দিয়েছে, কার ভাগ্যে কত টাকা করে পড়েছে, মানে দেওয়ার বিষয়টা, ইমনের কত টাকা দিতে হয়েছে, রাজনের কত টাকা দিতে হয়েছে, এটাও তো দেখাতে হবে। এটা আসবে তাদের অনুপাত, মুনাফা বন্টনের অনুপাত অনুসারে। ইমনের যেমন 6/3 ছিল আর রাজনের যেমন 6/2 ছিল, এখন 3 জন ছিল বিধায় এখানে 6, কিন্তু যখন 2 জন আসবে এখানে তো 3 আর 2 মিলে 5 হবে, তাহলে এই টাকার 2 জন মিলে যেহেতু মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে ইমনের 3, রাজনের 2, ঠিক আছে, তাহলে এখানে 3 আর 2 5, তারা 5/3 ভাগ দিবে ইমন, 5/2 ভাগ দিবে রাজন, এরকম করে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, এখান থেকে আমাদের বাদ দিতে হবে, এটা আমি মুছে দিই, এটা তোমরা বুঝছো নিশ্চয়ই, এটা তোমরা রাফ করে, আমার বোর্ড যেহেতু ছোট, তোমরা রাফ করে তোমাদের গণনার সাথে আলাদা করে লিখে রাখো যে কিভাবে 6/3 ভাগ হলো, 6/2 ভাগ হলো আর 6/1 ভাগ হলো, সেটা বুঝে করে রাখো। তাহলে এখান থেকে আমি বাদ দিব,
বাদ মোহনকে প্রদত্ত নিশ্চয়তা, কারণ ইমনও মোহনকে নিশ্চয়তা দিয়েছিল, মোহনকে প্রদত্ত নিশ্চয়তা, নিশ্চয়তার মধ্যে কত আছে 15,600কে তারা আনুপাতিক অংশে, দুইজন যেহেতু তাদের আনুপাতিক অংশ 5/3, ঠিক আছে 5/3, তাহলে তার মুনাফা থেকে এই অংশটুকু বাদ যাবে। 5/3 যখন মোহনকে দিয়ে দিচ্ছে তখন তার এই 61,200 থেকে এই যত অ্যামাউন্ট আসে সেটা বাদ যাবে। এখানে বাদ আসছে 9,360, 9,360। তাহলে ইমনের নিশ্চয়তা প্রদানের কারণে, মোহনকে নিশ্চয়তা দেওয়ার কারণে তার এখান থেকে 9,360 টাকা কমে যাচ্ছে মুনাফা থেকে, বাদ রইল তার মুনাফা 40,800 টাকা, 51,840 টাকা, 51,840। তাহলে এটা হচ্ছে ইমনের মুনাফার অংশ। ইমনের মুনাফার অংশ হচ্ছে 51,840 টাকা, একদম নিশ্চয়তা বাদ দেওয়ার পর, ঘাটতি পূরণের পর তার ফাইনালি মুনাফা এসে দাঁড়াচ্ছে 51,840 টাকা। এটা কার? ইমনের। রাজনও তার আনুপাতিক অংশে মুনাফা পেয়েছে কারবার থেকে 40,800 টাকা, কিন্তু সেও তার যেহেতু নিশ্চয়তা দিয়েছিল মোহনকে, এই 15,600 টাকা থেকেও সে আনুপাতিক অংশে মোহনকে টাকা পরিশোধ করবে ঘাটতিটুকু। বাদ মোহনকে প্রদত্ত নিশ্চয়তা, বাদ মোহনকে প্রদত্ত নিশ্চয়তা। কিভাবে? ওই 15,600 এটা তার আনুপাতিক অংশ আসে 5/2। কিভাবে 5/2? এই যে ইমন রাজন দুইজনে মিলে 5, 3 আর 2 5, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে তার অ্যামাউন্ট আসে 6,240, 6,240। এটা কিন্তু বাদ যাচ্ছে তার মুনাফা থেকে, তাহলে এই বাদ দেওয়ার পর আসছে 34,560, 34,560। এটা হচ্ছে রাজনের মুনাফা বন্টন, মুনাফার অংশ, বন্টনযোগ্য যে মুনাফা ছিল সেখান থেকে রাজনের অংশে এসে দাঁড়িয়েছে 34,560 প্রদত্ত নিশ্চয়তা বাদ দেওয়ার পর। অর্থাৎ মোহনের ঘাটতিটুকু দুইজনে মিলে পূরণ করার পর প্রত্যেকের মুনাফা দেখো কত দাঁড়াচ্ছে। মোহন 36,000 টাকা মুনাফা পাচ্ছে, ইমন 51,840 টাকা মুনাফা পাচ্ছে, আর রাজন 34,560 টাকা মুনাফা পাচ্ছে। একটা, দুইটা, তিনটা বিষয় আমরা কিন্তু লাভ লোকসান বন্টন হিসাবে দেখাতাম যদি লাভ লোকসান আবন্টন হিসাবটা সম্পূর্ণ আমাদের করতে বলতো। তাহলে নিশ্চয়তা বা প্রত্যাভূতির বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেটার জন্য আজকের ক্লাসটা আমার করা, যে নিশ্চয়তা পায় তার মুনাফা ওই নিশ্চয়তা প্রাপ্তের সমান হতে হয়। নিশ্চয়তার সমান অবশ্যই হতে হবে, বা তারও বেশি হলে তো আর সমস্যা নাই। যদি নিশ্চয়তা প্রাপ্তের সমান না হয়, যখন কম হয়, তখন কি করতে হয়? যারা নিশ্চয়তা দিয়েছিল তাদের মুনাফা থেকে আনুপাতিক অংশে কেটে নিয়ে এসে সেই ঘাটতিটুকু পূরণ করে নিশ্চয়তা প্রাপ্তের সমান করা হয়। আর এই ঘাটতিটুকু যখন পূরণ করা হয়, যারা নিশ্চয়তা দিয়েছিল তাদের মুনাফা থেকে তখন আনুপাতিক অংশে, এই যে আনুপাতিক অংশ, মুনাফা থেকে আনুপাতিক অংশে তখন কেটে নেওয়া হয়। এই যে দেখো বাদ, প্রথমে তাদের মুনাফা এসেছিল এত আনুপাতিক অংশে, কিন্তু যেহেতু তারা নিশ্চয়তা দিয়েছে তখন আবার কেটে নেওয়া হচ্ছে মোহনের ঘাটতি পূরণের জন্য। এখানেও কেটে নেওয়া হচ্ছে মোহনের ঘাটতি পূরণের জন্য। কোথা থেকে? তাদের প্রথম মুনাফা থেকে। আনুপাতিক অংশে তাদের যে মুনাফা এসেছিল টোটাল, সেখান থেকে ওই ঘাটতি পূরণের জন্য দেখো 5/3 তার আনুপাতিক অংশে কেটে নিয়ে ফাইনাল তার মুনাফা দাঁড়াচ্ছে এত, কমে যাচ্ছে ঘাটতি পূরণের জন্য। এখন তোমরা প্রমাণ হিসেবে দেখতে পারো 9,360 এটা আর 6,240 দুইটা মিলে দেখবে 15,600 হয়। এই যে 9,000 দেখো আর 6,260,
360 যোগ 6240, এই দুইটা মিলে কিন্তু দেখো 15,600 হবে এই ঘাটতি। ঠিক আছে, এই ঘাটতিটা তারা এইভাবে পূরণ করলো দুইজনে মিলে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই মুনাফাটা কোথায় যেত? লাভ লোকসান বন্টন হিসেবে আমরা দেখাতাম, ব্যালেন্সটা বের করলাম যেটা 1,22,400 প্রত্যেকের নাম দিয়ে। ইমনের মুনাফার অংশ 51,840, রাজনের মুনাফার অংশ 34,560, মোহনের মুনাফার অংশ 36,000। এই তিনটা মুনাফার অংশ আমাদের কোথায় নিতে হতো? অংশীদারদের মূলধন হিসাবে। এখন আমি যেটা করব, আজকে আমরা লাভ লোকসান বন্টন হিসাবে মেইন যে জিনিসগুলো, এই মুনাফার অংশ বাদে বাকি বিষয়গুলো লাভ লোকসান বন্টন হিসাবে কিন্তু বসিয়েছি। যেগুলো মূলধন হিসাব লিখে বসিয়েছি সেগুলো তোমরা মূলধন হিসাবে উল্টা সাইডে নিয়ে আসবে। যেমন লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট সাইডে অংশটুকু অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট সাইডে নিয়ে আসবে। আর লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকে যে বিষয়গুলো, যেখানে শুধু অংশীদারদের মূলধন হিসাব লেখা, সেই বিষয়গুলো তোমরা অংশীদারদের মূলধন হিসাবে ডেবিটে নিয়ে আসবে। তবে অংশীদারদের মূলধন হিসাব ব্যালেন্স বিডি প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু করতে হবে এবং এরপর লাভ লোকসান বন্টন হিসাবের বিষয়গুলো নিয়ে আসবে। সেই সাথে এই তিনজনের মুনাফা 1, 2 আর এই যে 3 মোহনের 3, এই তিনটা মুনাফার অংশ কিন্তু লাভ লোকসান বন্টন হিসাবের অধীনে রেখে মূলধন হিসাবের ক্রেডিটে দেখাবে। যেহেতু আমি মুখে মুখে বলে দিচ্ছি এবং বিগত ক্লাসগুলোতে আমি অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব কিভাবে করতে হয় শিখিয়েছি, তাহলে আজকে তোমাদের জন্য SW হলো গ নাম্বার, অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। আমরা কত নাম্বার করছি? 38 নং। 38 এর গ হচ্ছে SW। তোমরা নিজেরা চেষ্টা করবে নিয়ম অনুসারে, তারপর না পারলে বই থেকে দেখে বুঝে সেটা সমাধান করার চেষ্টা করবে। আমার উদ্দেশ্য ছিল নিশ্চয়তা বা প্রত্যাবর্তীর অঙ্ক থাকলে সেটা কিভাবে ঘাটতিটা পূরণ করতে হয় সেটা বোঝানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় নিজেরা করে রাখো, করলে আরো সহজভাবে তোমরা নিজেরা বুঝতে পারবে। চোখে দেখে বোঝা যাবে না, নিজেরা যখন হাতে কলমে করবে তখন সেটা বুঝতে পারবে। আর এরকম অঙ্ক বইয়ের 36, 37, 38 এবং বিভিন্ন বোর্ডের অঙ্কগুলো দেখবে, নিশ্চয়তা বা প্রত্যাবর্তী বিষয়টা আরেকবার ভালো করে বুঝে নিবে 2.34 টপিকটা, তাহলে দেখবে এই ধরনের অঙ্ক আসলে আর করতে সমস্যা হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এ পর্যন্তই থাক। আমি আগামী ক্লাসে লাভ লোকসান সমন্বয় হিসাব সংক্রান্ত একটি অঙ্ক করব এবং চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।